ম্যানানের কাছে সব সত্যি জানতে পেরে বাগচিকে উচিত শিক্ষা দিল স্বয়ংব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাগচি সেই পেন ড্রাইভের ফুটেজটা দেখতে থাকে। তখন সেখানে দেখানো হচ্ছিল যে মিন্টু সে বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। যা দেখে বাগচি বলতে থাকে, আরে এখানে তো ও বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছে, তাহলে স্বয়ংবর বাচ্চা এখনো আইসিইউতে কিভাবে কিভাবে তাহলে ও কোন বাচ্চা নিয়ে পালিয়েছিল? তখনই স্বয়ংবর চোখ পড়ে সেই পুতুলটা দিকে। তখন স্বয়ংবর বলে, ওই তো বাচ্চা। যা দেখে বাগচি চমকে যায়। তারপরে বাগচি সেই পুতুলটাকে হাতে নিয়ে বলতে থাকে, ও আচ্ছা, এটা একটা পুতুল ছিল। ও বুঝতেই পারেনি তোয়ালে পেঁচানো ছিল বলে ও সেটা নিয়েই পালিয়েছিল। কিন্তু এটা কে পাল্টালো? বাচ্চাটাকে কে পাল্টালো? যা শুনে স্বয়ং অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে এনআইসিউর সামনে এসে জগদ্ধাত্রী নিজের বাচ্চাকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোর মা, আমি তোর মা। তুই যে আমার সন্তান, তুই আমার সবকিছু। তোর মা তোকে বাঁচাবে। হ্যাঁ বাঁচাবে। তোকে শত্রুদের হাত থেকে আমারই তো বাঁচানোর কর্তব্য। তাই আমি তোকে বাঁচাবো। তোর মা জ্যাস সান্যাল তোকে ঠিক বাঁচাবে, ঠিক বাঁচাবে। কারণ আমি এত মানুষকে বাঁচিয়েছি আর নিজের মেয়েকে রক্ষা করতে পারবো না? নিজের মেয়েকে আমি বাঁচাতে পারবো না? সেটা কি হয়? তোকে বাঁচানোর আগ পর্যন্ত, তোকে আমি সুস্থ করার আগ পর্যন্ত আমি নিজেও মরবো না, মরবো না। তখন এই ভেবেই জগদ্ধাত্রী কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি যে আর বাঁচবো না রে মা। আমাকে যে ডক্টর বলে দিয়েছে যে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তারপরেও তোর মা, তোর মা ডাক না শোনা পর্যন্ত মরবে না। মরবে না তোর মা। তখন এই কথা বলে জগদ্ধাত্রী কাঁদতে থাকে। তারপর বলতে থাকে, তোর মা ঠিক মরবে কিন্তু তোকে সুস্থ একটা জীবন দিয়ে। যারা তোকে মারতে চাইছে, যারা তোর মাকে মারতে চেয়েছিল, সেই অপরাধীদের তোর মা শাস্তি দেবে। ঠিক তাদের শাস্তি দিবে। তাদেরকে পুলিশের হাতে তুলে দিবে। আরো যারা বাড়াবাড়ি করতে চাইবে তাদেরকে আমি গুলি করে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। ঠিক তখনই সেখানে ডক্টর চলে আসে আর সে বলতে থাকে, না জগদ্ধাত্রী, আপনি সেটা পারবেন না। দেখুন আপনার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আপনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনি একদম অন্তিম সময়ে চলে গেছেন। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা ডক্টর, আমার বাচ্চাটা এক এক মাস তো হয়ে গেল, তাহলে ও এখনো কেন সুস্থ হচ্ছে না? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ ও ইমপ্রুভ করছে তো, ও ইমপ্রুভ করছে, ও সুস্থ হচ্ছে। আপনি চিন্তা করবেন না। কিন্তু কেন বলুন তো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ও আমার অস্থি নিয়ে স্বয়ংভূ বেনারসে যাবে সে অস্থি বিসর্জন দিতে। তখন এই ডক্টর বলতে থাকে, অস্থি? কিসের অস্থি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সমাজের চোখে, সবার চোখে যে আমি মৃত, তাই আমার ছাই ভস্য নিয়ে ও বেনারস যাবে আর আমিও যাব। সেখানে আমিও যাব। তখন ডক্টর বলে, আপনার মাথা ঠিক আছে? আপনি বেনারস যাবেন মানে? কি বলছেন এগুলো আপনি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, সেখানে বিপদ হতে পারে। স্বয়ংবর উপরে বিপদ হতে পারে। আমি যেতে চাই। আমি যাব। আমি যাব ডক্টর। যা শুনে ডক্টর অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ম্যানানকে ধরে নিয়ে আসে বাগচি। তখনই ম্যানান বলতে থাকে, আপনি এখানে আমাকে কেন তুলে আনলেন? কেন আনলেন? তখন বাগচি বলতে থাকে, একদম চুপ, একদম চুপ। কি ভেবেছিলি আমার হাত থেকে তুই বেঁচে যাবি, পার পেয়ে যাবি? না, সেটা তো হবে না। বল, তুই সেদিন কোর্টে কেন গিয়েছিলি? বল। তখন ম্যানান বলে, আমি কোর্টে যাইনি। তখন বাগচি বলে, মানে তুই যাসনি মানে? তুই গিয়েছিলি, তুই গিয়েছিলি কোর্টে, কেন গিয়েছিলি বল? এই বলে ম্যানানকে চড় মারতে থাকে বাগচি। তখন সাধু ফটাকবল বলতে থাকে, বাগচি, এটা কি করছো তুমি? ম্যানানের গায়ে হাত তুলছো কেন? তখন বাগচি বলতে থাকে, স্যার, আমি যেটা করছি একদম ঠিক করছি। আপনারা এতদিনেও যেটা করতে পারেননি সেটা আমি করছি। সব টেনে বের করব। বল, তুই কেন কোর্টে গিয়েছিলি সেদিন? তখন ম্যানান বলে, বললাম তো আমি কোর্টে যাইনি। তখন বাগচি বলে, তুই গিয়েছিলি আর তোর সাথে আরেকজন কেউ ছিল। কে ছিল সাথে? কে ছিল? তখন ম্যানান কোনোভাবেই স্বীকার করে না। তখন বাগচি ম্যানানকে মারতে থাকে আর বলতে থাকে, এই স্বয়ংভু কোথায়? তখনই চিরঞ্জিত বলতে থাকে, স্বয়ংভূ তো আছে কন্ট্রোল রুমে। তখন বাগচি বলে, ওকে আসতে বলো। তারপরে সাধু ফটাকবল বলতে থাকে, বাগচি, কি করছো তুমি? স্বয়ংভূকে কেন ডাকছো? আর ম্যানানকেই বা কেন এরকম ভাবে মারছো? তখনই বাগচি বলতে থাকে, হ্যাঁ কারণ আছে স্যার, কারণ আছে। তখন এই কথা বলে বলতে থাকে, স্বয়ংভূকে নিয়ে এসো যাও। তারপরে স্বয়ংভূকে আনলেই বাগচি বলতে থাকে, স্বয়ংভূ, ও সেদিন কোর্টে গিয়েছিল। তখন স্বয়ংভূ বলতে থাকে, কোন দিন, কোন কোর্টে? তখন বাগচি বলতে থাকে, যেদিন মুখার্জি পরিবারের পুরো ফ্যামিলি কোর্টে উঠেছিল হিয়ারিং এর দিন, সেদিন ও কোর্টে ছিল। তখন স্বয়ংভূ বলতে থাকে, আমি সেটা কি করে জানবো? তখন বাগচি বলতে থাকে, তোমার ফোনটা বের করো, ফোনটা বের করো। তখন স্বয়ংভূ নিজের ফোনটা বের করলেই বাগচি ফোনটা থেকে সে কল রেকর্ডটা বের করে। যে কল রেকর্ডে
স্বয়ংভ আর মেনানের কথা রেকর্ড করা ছিল, যা শুনে স্বয়ংভ চমকে যায়। আর সেখানে স্পষ্ট বলেছিল স্বয়ংভ মেনানকে যে তুমি কোর্টে গিয়েছিলে, তোমার সাথে আরেকজন ছিল, কে ছিল? তখন এই কথাতে বাগচি বলতে থাকে কি এবার? তখন স্বয়ংভ বলতে থাকে এটা কি? তখন বাগচি বলতে থাকে 24 ঘন্টার জন্য তোমার ফোন আমি ট্র্যাক করেছিলাম, বুঝতে পেরেছো? এই তার প্রমাণ। তা তুমি জানতে, আমি জানতাম যে তোমাকে ধরে আসল অপরাধীর পিছন পর্যন্ত আমি পৌঁছে যেতে পারবো। তখন এই কথাতে স্বয়ংভু বলতে থাকে, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? তখন সাধু ঘটকবল বলতে থাকে, পাকচি, এসব তুমি কি করছো? ডিপার্টমেন্টের লোকের তুমি কল রেকর্ড ট্র্যাক করছো? কি করছো এসব? তখন বাগচি বলে, হ্যাঁ স্যার, আমি করেছি। আমি করেছি কারণ আমি জানি যে স্বয়ংভু এসব কিছুর সাথে অবশ্যই কিছু না কিছু জানে। আর কি মেনান, এবার কি বলবে তুমি? কি বলবে এবার? তুমি কোর্টে গিয়েছিলে? বলো কোর্টে গিয়েছিলে? তখন মেনান বলে, না আমি যাইনি। তখনই এই কথাতেই মেনানকে আবার মারতে থাকে বাগচি। তখন মেনান রেগে গিয়ে বলতে থাকে, হ্যাঁ আমি গিয়েছিলাম। গিয়েছিলাম, আমি 100 বার গিয়েছিলাম। তাতে আপনি কি করবেন? কি করবেন আপনি? তখন বাগচি বলতে থাকে, কেন গিয়েছিলে? তখন মেনান বলতে থাকে, গিয়েছিলাম আমি কারণ সেই মুখার্জি পরিবারে ছোট্ট একটা মেয়ে আছে যেটা আমার এঞ্জেল। আর এঞ্জেলের পরিবার কোর্টে উঠবে, সেটা আমি দেখবো না, সেখানে থাকবো না? ওদের বিপদে আমি পাশে থাকবো না? সেই জন্য গিয়েছিলাম। তখন বাগচি বলে, তোমার সাথে কে ছিল? তখন মেনান বলে, আমার সাথে কেউ ছিল না। কেউ ছিল না আমার সাথে। তখন মেনানকে আবার বাগচি মারতে থাকে আর বলতে থাকে, তুমি মিথ্যে কথা বলছো। তখনই বাগচির হাতটা ধরে ফেলে মেনান আর বলতে থাকে, দেখুন আপনি বাড়াবাড়ি করছেন। তখন স্বয়ংভু বলতে থাকে, বাগচি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখনই স্বয়ংভর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, বাড়াবাড়ি করছি আমি? এই বলেই স্বয়ংভর কাছে গেলে স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তুমি কার ইশারায় এসব কিছু করছো? মেহেন্দির ইশারায় না দিব্যা সেনের ইশারায়? তখনই বাগচি রেগে গিয়ে স্বয়ংভর কলার ধরে। তখন স্বয়ংভু বাগচির কলার চেপে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার কলার চেপে ধরেছিস? তখন বাগচি বলে, আমি তোমার সিনিয়র, তুই আমার কলার চেপে ধরেছিস? তখন স্বয়ংভু বলে, 100 বার। তুই আমার কলার চেপে ধরার কে? তুই কেসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিস। আমার স্ত্রী মিতা, আমার সন্তানের উপর বারবার আক্রমণ হচ্ছে, তুই সেগুলো তদন্ত না করে তুই পড়ে আছিস কি নিয়ে? কি নিয়ে পড়ে আছিস? তখনই সাধু ঘটাক বলে সে দুজনকে ছাড়ায়। আর তখনই বাগচি বলতে থাকে, তো চাকরি আমি খেয়ে নেব। তখন স্বয়ংভু বলে, আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি ছেড়ে তোকে সোজা ইনকাউন্টার করে দেবো, বুঝতে পেরেছিস? তখন এই কথাতে বাগচি ভয় পেয়ে যায়। তখন সাধু ঘটক বলতে থাকে, কি হচ্ছে এসব? তখন স্বয়ংভু বলতে থাকে, স্যার, এসব কিন্তু আমি একদম সহ্য করব না, একদম না। ও আমাদের মুখার্জি পরিবারকে ফাঁসাতে চাইছে। ওই দিব্যা সেন, মেহেন্দি আর এই বাগচি মিলে আমাদের মুখার্জি পরিবারের বদনাম করতে চাইছে। আমাদের মুখার্জি পরিবারকে পুরো শেষ করে দিতে চাইছে। ও ক্রিমিনাল। ওর মুখটা, ও আমাদের কেসের মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন আপনি? আমার স্ত্রীর মৃত্যুর তদন্ত করছে ও। অন্যদিকে নিয়ে যাচ্ছে সবকিছু। না, সেটা আমি কিছুতেই সহ্য করব না। তখনই ম্যানানের কাছে গেলেই ম্যানান সাধু ঘটাক বলতে থাকে, ম্যানান, তুমি কোর্টে গিয়েছিলে কেন? তখন ম্যানান বলতে থাকে, আমি কোর্টে গিয়েছিলাম, কিন্তু সেই অপরাধে আপনি আমাকে জেলে কিছুতেই অ্যারেস্ট করতে পারবেন না স্যার। আর আমার সাথে যদি কেউ থেকেও থাকে, সেটার জন্য আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। এই বলে মেনান চলে যেতে লাগলেই বাগচি বলতে থাকে, শোন মেনান, তোকে তো আমি ধরবই। তখন মেনান বলতে থাকে, শুনুন, কে আজ ছিল আমার সাথে তাকে আপনি জীবনেও ধরতে পারবেন না। আপনার মোটা মাথায় জীবনেও সেটা ধরবে না। বুঝতে পেরেছেন? আপনার থেকে আরো 10 গুণ বুদ্ধি আর জ্ঞান তার মাথায় আছে। আপনি কোনোদিনও তার টিকি পর্যন্ত ছুঁতে পারবেন না। এই বলে মেনন সেখান থেকে চলে যায়। তারপর স্বয়ংভু বলতে থাকে, স্যার আমি রিজাইন করব। যা শুনে সাধু ঘটক বলতে থাকে, স্বয়ংভু, এটা তুমি কি বলছো? তখন স্বয়ংভু বলে, হ্যাঁ স্যার, আমি রিজাইন করব। আমি এসব একদম সহ্য করতে পারছি না। এই বাগচি, এই বাগচি আমাদের পরিবারের ক্ষতি করবে, সেটা আমি সহ্য করব? কিছুতেই সহ্য করব না। আমার সন্তানের সুরক্ষা আমি দেব, আমি। তখন এই কথা শুনে বাগচি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী মেহেন্দিকে বলতে থাকে, এই যে এই সেই চিপ যেটাতে তোমার সেই নাটকটা সাজানো ছিল। তখন মেহেন্দি বলে, এটাই সে চিপ? তখন কৌশিকী বলে, হ্যাঁ, কিন্তু চিন্তা করো না, এটার মধ্যে কোনো ভিডিও নেই, সব ডিলিট করা হয়ে গেছে। তখন চন্দ্রনাথ এসে বলতে থাকে, ডিলিট করেছে তো কি হয়েছে, এই ভিডিও আবার বানানো হবে? তখন কৌশিকী বলতে থাকে, পারবেন না কাকাই, পারবেন না। আপনি মেহেন্দি আর দিব্যা সেন মিলে যে ষড়যন্ত্রটা করছেন না, সেটা আর পারবেন না। এই বাড়িতে একটা মাছিও গলতে পারবে না।